মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে যেন আবারও যুদ্ধের অশনি সংকেত। দীর্ঘদিন ধরে জমে থাকা উত্তেজনা এখন বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে, আর সেই বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এই হামলা পাল্টা হামলার ধারাবাহিকতায় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। ইরান তাদের ঘোষিত অপারেশন ট্রু প্রমিস 4 অব্যাহত রেখেছে এবং এই অভিযানের সর্বশেষ ধাপে যে তীব্রতা দেখা গেছে তা গোটা অঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ইরানি সূত্রগুলো বলছে এই অভিযান শুধুমাত্র প্রতিশোধ নয়, বরং কৌশলগতভাবে পরিকল্পিত এক সামরিক বার্তা, যা সরাসরি তাদের প্রতিপক্ষদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এই অভিযানের 56তম ঢেউ বিশেষভাবে আলোচনা এসেছে, কারণ এতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো থেকে শুরু করে পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটি পর্যন্ত একযোগে হামলার দাবি করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী এই দফার আক্রমণ ছিল অত্যন্ত নিখুঁত ও সুসমন্বিত। ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছিল এমন সব স্থাপনা যেগুলো প্রতিরক্ষা ও আক্রমণ উভয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হামলার তীব্রতা এমন ছিল যে অনেক স্থানে বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে বলে দাবি করা হচ্ছে। ইরান জানিয়েছে এই বিশেষ অভিযানটি উৎসর্গ করা হয়েছে তাদের প্রয়াত সামরিক নেতা কাসেম সুলাইমানি এর স্মৃতির প্রতি এবং সেই সব শহীদদের উদ্দেশ্যে যারা দেশ রক্ষায় আত্মত্যাগ করেছেন। এই আবেগঘন বার্তার মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে এই যুদ্ধ কেবল সামরিক নয়, বরং তাদের জাতীয় গৌরব ও প্রতিশোধের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বার্তা সাধারণত দীর্ঘমেয়াদী সংঘাতের ইঙ্গিত বহন করে, যেখানে আবেগ ও কৌশল একসাথে কাজ করে। এই হামলায় ব্যবহার করা হয়েছে উন্নত মানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার মধ্যে খোরামশার এমাত এবং গাদর সিরিজের অস্ত্র উল্লেখযোগ্য। এই ক্ষেপণাস্ত্রগুলো তাদের দীর্ঘ পাল্লা ও উচ্চ ধ্বংস ক্ষমতার জন্য পরিচিত। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত স্ট্র্যাটেজিক সাপোর্ট কমান্ডো এবং উত্তরের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের ক্ষেপণাস্ত্র গুদামকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। এই ধরনের স্থানে আঘাত হানার অর্থ হচ্ছে সরাসরি শত্রুর সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা। আকাশে আগুনের গোলা ছুটে আসার সেই দৃশ্য অনেকের কাছেই এক ভয়াবহ যুদ্ধের চিত্রকে বাস্তবে রূপ দিয়েছে। এই বিস্ফোরণের পর আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী পুরো এলাকাকে ঢেকে ফেলে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি পরিষেবাগুলো দ্রুত সক্রিয় হয়ে ওঠে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সব সময় প্রকাশ করা হয় না, তবুও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলছেন এই হামলা প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে। এই হামলার প্রভাব শুধুমাত্র ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ কাতার এ অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ এই আক্রমণের আওতায় এসেছে বলে দাবি করা হয়েছে। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয়, যেখানে হামলার খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অনেকেই এটিকে সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দাবি করছে তাদের ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তাদের ভাষ্য অনুযায়ী এই হামলার মাধ্যমে তারা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে এবং একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে ইরান এখন কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, বরং আক্রমণাত্মক কৌশল গ্রহণ করতে প্রস্তুত। একই সময়ে ইরানের ড্রোন বাহিনী সক্রিয় হয়ে ওঠে ইরবিল অঞ্চলে। সেখানে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ইরানের অভিযোগ এই গোষ্ঠীগুলো বিদেশি শক্তির মদদে তাদের অভ্যন্তরে অস্থিতিশীল তৈরির চেষ্টা করছিল। ড্রোন হামলার ফলে বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে, যদিও স্বাধীনভাবে এই তথ্য যাচাই করা কঠিন। এর আগে 54 ও 55তম ঢেউয়েও ইরান তাদের হামলার পরিধি বাড়িয়েছিল। সেই সময় লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটি। এই ঘাঁটিগুলোতেও বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ইরানের দাবি অনুযায়ী এসব হামলার কারণে মার্কিন যুদ্ধবিমানগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে কিছু এলাকায় রাডার স্টেশন এবং সামরিক স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই চিত্রগুলোর সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবুও অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করছেন ইরান তাদের প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।
বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির সমন্বিত ব্যবহার তাদের কৌশলগত শক্তিকে নতুনভাবে তুলে ধরেছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জে কি সত্যিই চলে এসেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জিব্রাল্টার ফোর্ট? লোহিত সাগরের উত্তপ্ত জলরাশিতে কি এই মুহূর্তে পাতা হয়েছে এক ভয়ঙ্কর ফাঁদ? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মনে। কারণ ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে এই রণতরীকে ঘিরে যুক্তরাষ্ট্রের যত সামরিক কমান্ডো সেন্টার রয়েছে সেগুলোকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে। এর ফলে পরিস্থিতি এখন এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্তই বড় ধরনের সামরিক সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে পুরো অঞ্চলকে। একদিকে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক এই সুপার ক্যারিয়ার, অন্যদিকে ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা। এই দুইয়ের মুখোমুখি অবস্থান যেন নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি এবারও পরিস্থিতি সামাল দিতে পারবে নাকি আগের মতোই কৌশলগত পিছু হটবে? সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক প্রাধান্য প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র বারবার চ্যালেঞ্জের মুখে পড়ছে। তবে এই বাস্তবতা স্বীকার করতে নারাজ ওয়াশিংটন। মার্কিন প্রশাসন এখনও নিজেদের অবস্থানে অনড়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ সৃষ্টি অব্যাহত রেখেছে। যদিও ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের কিছু ক্ষয়ক্ষতির খবর প্রকাশ পেয়েছে, তবুও তেহরানকে দমাতে তাদের কৌশল থেকে সরে আসার কোনো ইঙ্গিত নেই, বরং উল্টোভাবে সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে লোহিত সাগরে অবস্থান করছে ইউএসএস জিব্রাল্টার ফোর্ট, যার সঙ্গে রয়েছে অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ার এবং বহু সংখ্যক যুদ্ধবিমান। কিন্তু এই শক্তিশালী উপস্থিতিও যেন ইরানকে ভীতু করতে পারছে না, বরং উল্টোভাবে আরও আক্রমণাত্মক হয়ে উঠছে তেহরান। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা কাঠামো আইআরজিসির খাতামাল আম্বিয়া সদর দপ্তর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, মার্কিন এই রণতরী তাদের জন্য সরাসরি হুমকি এবং সেই অনুযায়ী তারা প্রতিক্রিয়া জানাবে। শুধু রণতরীই নয়, এর সঙ্গে যুক্ত প্রতিটি সামরিক স্থাপনাকেও টার্গেট হিসেবে বিবেচনা করছে। 16 মার্চ প্রকাশিত এক প্রতিবেদন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, চীনের স্যাটেলাইট সংস্থার তথ্য অনুযায়ী মার্কিন এই বিমানবাহী রণতরী বর্তমানে সৌদি আরবের উপকূল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই তথ্য সামনে আসার পর থেকেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইরান কি খুব শীঘ্রই কোনো বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি কেবল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার একটি কৌশল? বিশ্লেষকেরা বলছেন, ইরানের হাতে এখন এমন কিছু উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে এই ধরনের বড় রণতরীকেও আঘাত করা সম্ভব। বিশেষ করে খোররাম শহর 4 এবং শেরজিল সিরিজের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার, যা এই অঞ্চলে থাকা যে কোনো মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এই বাস্তবতা যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করছে। এর আগেও চলতি মাসের শুরুতে ইউএসএস জিব্রাল্টার ফোর্টকে ঘিরে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিল আইআরজিসি। সেই সময় ইরানের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজদি মুসাবি জানিয়েছেন, তারা রণতরীটির উপর কড়া নজর রাখছেন এবং এটি তাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জে পুরোপুরি আসার অপেক্ষায় রয়েছেন। এই বক্তব্য শুধু হুমকি নয়, বরং এক ধরনের কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন সামরিক বিশ্লেষকেরা। এদিকে সাম্প্রতিক আরেকটি ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের আরেক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ইরান আত্মঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যদিও সেই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে এর মানসিক প্রভাব ছিল ব্যাপক। জানা যায়, ওই ঘটনার পর রণতরীটি দ্রুত পারস্য উপসাগরীয় এলাকা ছেড়ে সরে যায়, যা অনেকের কাছেই কৌশলগত পশ্চাৎপসরণ হিসেবে বিবেচিত হয়েছে। এই ঘটনাগুলোর ধারাবাহিকতা থেকে স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে। যে সময় যুক্তরাষ্ট্রের আধিপত্য ছিল প্রশ্নাতীত, সেখানে এখন ইরান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। শুধু সামরিক শক্তি নয়, কৌশলগত অবস্থান এবং প্রযুক্তিগত উন্নয়ন সব মিলিয়ে ইরান অনেক বেশি আত্মবিশ্বাসী। তবে প্রশ্ন থেকেই যায়, এই উত্তেজনা শেষ কোথায়? লোহিত সাগরের এই অবস্থান কি কেবল শক্তি প্রদর্শনের অংশ, নাকি সত্যি বড় কোনো সংঘর্ষের পূর্বাভাস? কূটনৈতিকভাবে এই সংকট নিরসনের কোনো পথ কি এখনও খোলা আছে, নাকি পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? বিশেষজ্ঞরা মনে করছেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভুল হিসাব। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল আক্রমণ, এগুলোই পুরো অঞ্চলকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আর সেই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায়।